সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই তাই মারা গেলেন। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে। তাই প্রশ্ন জেগেছে, এবার কি গতি হারাবেন মোদি? রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ। বিজেপির পার্টি অফিসে আগুন, বিক্ষোভকারীদের। এখনো পর্যন্ত সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও 70 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কারফিউ। কি হচ্ছে ভারতে? ভারতের কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্ররা গত বছর যা করেছে তা ভারত পছন্দ করেনি। এই কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। গত বছরের গণবিপ্লবকে নিয়ে তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজ এটা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। দিল্লির অভিজাত এলাকায় একটি নীরব ফ্ল্যাট, বাইরে ভারতীয় গোয়েন্দা বাহিনীর পাহারা, ভেতরে একসময়ের শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা। 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা এই স্বৈরাচার এখন নিজে কেবল সংবাদের বিষয় নন, বরং একটি রাজনৈতিক সমস্যার নাম। ভারত তাকে রাখতে চায় না, আবার সরাসরিও কিছু বলছে না। একসময় যাকে দিল্লি বলতো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আজ তাকে নিয়েই অস্বস্তিতে মোদি প্রশাসন। দিল্লিতে এখন শেখ হাসিনা কার্যত গৃহবন্দী। বাংলাদেশের কোন রাজনীতিকের সঙ্গে তার যোগাযোগ নেই। তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার নাগাল পাচ্ছেন না। 3 সপ্তাহ আগে লন্ডন থেকে ভারতে এসে ডক্টর হাসান মাহমুদ দিন গুনছেন একটিবার দেখা হবে ভেবে, কিন্তু হয়নি। দলের ভেতরের সূত্র বলছে ওবায়দুল কাদেরও দেখা করতে চেয়েছিলেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারতের অবস্থান এখন কৌশলগত এবং পরিষ্কার। তারা শেখ হাসিনার অধ্যায়কে ইতিহাসে পাঠাতে চায়। মুখে কিছু না বললেও কার্যত নতুন সরকারকে স্বীকৃতি দিয়ে ফেলেছে তারা। তবে মধুর সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা গ্রহণ করলেও ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা, সীমান্তে উত্তেজনা, চিকিৎসা ভিসা বন্ধ, সব মিলিয়ে সম্পর্ক বরফে ঢাকা। ভারতের এই দোদুল্যমান নীতির কারণে বাংলাদেশ ভারত সম্পর্কের এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে। কূটনৈতিক স্তরে নীরবতা এখন নিয়মিত। সীমান্তে পুশ ইন বাড়ছে, গোলাগুলির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। দিল্লিতে নতুন কূটনীতিক পাঠানো হলেও তিনি এখনো অ্যাক্সেস পাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন, ভারতের বড় ভুল ছিল আওয়ামী লীগকেই একমাত্র ভরসা হিসেবে দেখা এবং বিকল্প ভাবনার অনুপস্থিতি। 15 বছর পর যখন হাসিনা সরকার পড়ল, তখন ভারতও যেন ধাক্কা খেল। নরেন্দ্র মোদী এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে ধাপে ধাপে, কিন্তু ভারতের মনোভাব এখন একেবারেই বাস্তববাদী। তারা শেখ হাসিনাকে নয়, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে ভাবছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা, শেখ হাসিনা কি আর ফিরতে পারবেন, নাকি ভারত তাকে নিঃশব্দে বিদায় দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন সরকার এখনো স্থিতিশীল নয়, কিন্তু তারা চেষ্টা করছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। এমন অবস্থায় ভারতের চাওয়া অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। কিন্তু ভারত যে নিজেই আজ আস্থা হারিয়েছে, সেটা তাদের কূটনৈতিক ভাষা বলছে না, তাদের কৌশল বলছে। শেখ হাসিনাকে এখন আর তারা সরাসরি স্পর্শ করছে না। অতীতের সম্পর্ক ভুলে কেবল সামনের দিকে তাকাতে চাইছে তারা। এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভূমিকা ইতিহাসে কিভাবে লেখা হবে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু এটুকু নিশ্চিত, ভারত ও হাসিনা দুপক্ষই এখন পরস্পরের কাছে বিব্রতকর অতীত। এক সময়কার মিত্রতা আজ দুই পক্ষের মাথা ব্যথা। হাসিনা আজ ভারতের রাজনৈতিক বোঝা, আর ভারত বাংলাদেশের জনগণের চোখে হয়ে উঠেছে এক দালালি শক্তি, যারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, শেষমেশ ব্যর্থ হয়েছে।
গল্পটি এখানেই শেষ নয়, বরং শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশ খুঁজবে নতুন পথ, আর শেখ হাসিনা থাকবেন ইতিহাসের এক প্রান্তিক পাতা জুড়ে, যেখানে লেখা থাকবে বিশ্বাস আর কৌশল যদি মিলেও যায়। এবার জেনজি আন্দোলন ভারতে, তাই প্রশ্ন জেগেছে এবার কি গদি হারাবেন মোদি? চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদি সরকারের কপালে। তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদি সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদি সরকার, যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনো অনেকে বলছে ভারতেই আছেন, কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেড এর তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হলো, তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদি সরকারের বিতাড়িত হওয়ার পালা? এর সঠিক উত্তর তো সময়ই বলে দিবে। রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ। বিজেপির পার্টি অফিসে আগুন বিক্ষোভকারীদের। এখনো পর্যন্ত সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও 70 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কারফিউ। কি হচ্ছে ভারতে? এবার কি তাহলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে একাট্টা হচ্ছে রাজ্যের জেনজিরা? রাজ্যের মর্যাদা ও চাকরিতে স্থানীয়দের কোটার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র এখন চীনের সীমান্ত ঘেঁষা লাদাখের লেহ শহর। যদিও সপ্তাহ ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল, কিন্তু পরে তা সহিংসতায় রূপ নেয়। এরপরেই শহরে কারফিউ জারি করা হয়েছে। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম মুখই ওয়াংচুক। তিনি এই ঘটনাকে তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন এবং এটিকে জেনজি বিপ্লব বলে উল্লেখ করেছেন। তবে এই সহিংসতার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে বিজেপি এই সহিংসতার জন্য কংগ্রেসকে দায়ী করছে।
সোনম ওয়াংচুক গত বুধবার তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় বলেন, এই তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশই তাদের রাস্তায় নামিয়ে এনেছে। গত 5 বছর ধরে তারা বেকারত্বের শিকার, নানা অজুহাতে বারবার তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে এবং লাদাখের দাবিগুলো পূরণ করা হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার অনশন চলাকালীন একজন বয়স্ক নারী ও একজন পুরুষ অসুস্থ হয়ে পড়লে এলএবির যুব শাখা বুধবার লেহেতে হরতাল ডাকে। এরপরই এলএবি এর তত্ত্বাবধানে বিজেপির কার্যালয়ের সামনে বিশাল জনসমাগম হয়। এরপরই সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। এদিকে বিজেপি নেতা অমিত মালব্য লেহর সহিংসতার ছবি ও ভিডিও শেয়ার করে কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি এক্সে একটি ছবি শেয়ার করে লেখেন, লাদাখে দাঙ্গা সৃষ্টিকারী এই ব্যক্তি হলেন লেহ ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। সে জনতাকে উস্কে দিয়ে বিজেপির কার্যালয় ও হিল কাউন্সিলে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, রাহুল গান্ধী কি এই ধরনের অস্থিতিশীলতার কথাই কল্পনা করেছিলেন? অন্যদিকে কংগ্রেসের এক সমর্থক লিখেছেন, সোনম ওয়াংচুকের অনশনের কয়েকদিন পর আজ জেনজি যুবকেরা পূর্ণ শক্তিতে রাস্তায় নেমেছে এবং বিজেপিকে বাস্তব পরিস্থিতি দেখিয়ে দিয়েছে। এর আগে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী ভারতের তরুণ এবং জেনজিদের প্রতি গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানিয়েছিলেন। নেপালে জেনজিদের সহিংস বিক্ষোভের কারণে সরকারের পতনের পরই এই মন্তব্য করেন রাহুল। বিজেপি নেতা রাহুল গান্ধীর এই মন্তব্যের সমালোচনা করে অভিযোগ করেছেন তিনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। কৌশলগতভাবে লাদাখ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ বাফার জোন এবং প্রতিরক্ষার জন্য একটি সংবেদনশীল এলাকা হিসেবে গড়ে তুলেছে। তাই দিল্লির জন্য লাদাখের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। ভারতের কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সঙ্গে বৈঠকে ভারতের সমালোচনা করেন তিনি। এছাড়া ভারতের কারণে সার্ক জোটকে পুনরুজ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গেল বছরের গণবিপ্লবে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং ভারতীয় গণমাধ্যমগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সঙ্গে বৈঠকে ভারতের কঠোর সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 25শে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে 1 মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্ররা গত বছর যা করেছে তা ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। গত বছরের গণবিপ্লবকে নিয়ে তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এছাড়াও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে সমস্যার সৃষ্টি করেছে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাও তৈরি করেছে। ভারতকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক কাজ করছে না, কারণ এটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না। এছাড়াও এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। সার্কের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2014 সালে। এরপর 2016 সালে সম্মেলনটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। উরি হামলার পর সম্মেলন বয়কট করে ভারত। এরপরই জোটটি বলতে গেলে
নিষ্ক্রিয় হয়ে যায়। পরবর্তীতে তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি করা বিমস্টেককে বেশি গুরুত্ব দেয়। এমনকি ভারত বিমস্টেকের মাধ্যমে তাদের চাওয়া পাওয়া বাংলাদেশকে জানায়। সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। দক্ষিণ এশিয়া জুড়ে বইছে ক্ষমতার পট পরিবর্তনের ঝড়। শ্রীলঙ্কা থেকে নেপাল, এবার সেই ঝড় কি ভারতেও আঘাত হানবে? নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মন্তব্য আরও উস্কে দিয়েছে সেই আশঙ্কাকে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার কেন্দ্রীকরণের কারণে নেপালের মতো রাজনৈতিক সংকটে পড়তে পারে। নেপালে তরুণদের নেতৃত্বে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তার মূল কারণ ছিল সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার মতো স্বৈরাচারী পদক্ষেপ। এই বিক্ষোভের মুখে পতন হয় নেপালের প্রধানমন্ত্রীর। সঞ্জয় রাউতের মতে ভারতের পরিস্থিতিও নেপালের থেকে খুব বেশি আলাদা নয়। এখানেও দুর্নীতি আর ক্ষমতার অহংকারে তৈরি রাজনৈতিক কাঠামো এক ঝড়ে ভেঙে পড়তে পারে। রাউত সরাসরি বলেছেন, নেপালে যে আগুন লেগেছে তা ভারতে ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার। শিবসেনা নেতা আরও বলেন, ভারত আজও টিকে আছে কেবল মহাত্মা গান্ধীর আদর্শের কারণে। তিনি মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, আপনি গান্ধীকে যতই অপমান করুন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। অর্থাৎ জনগণের মাঝে গান্ধীর যে নৈতিক আদর্শের প্রভাব, সেটাই এই সরকারের শেষ রক্ষা। সঞ্জয় রাউত মোদী সরকারের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করে বলেন, নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু সংকটে ভারত তাদের পাশে দাঁড়ায়নি। এর ফলে নেপাল ভারতের ওপর আস্থা হারিয়েছে। এই ধরনের ব্যর্থ পররাষ্ট্রনীতি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। রাউতের এই আক্রমণাত্মক মন্তব্য শুধু মোদী সরকারের জন্য নয়, বরং এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার জন্য এক বড় সতর্কবার্তা। এসব তর্ক বিতর্ক পাশে রেখে এবার প্রশ্ন, মোদীর পতন কি শুধু সময়ের অপেক্ষা? দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।